নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30। এই দেখুন আমি বেরিয়ে পড়েছি, কারণ কালকে হচ্ছে গণেশ চতুর্থীর পুজো আর আজকে আমাকে সমস্ত বাজারটাই করে আনতে হবে। একে তো এতটা রাত্রি হয়ে গেছে, আবার বাইরে বেরিয়ে দেখছি আমার গাড়িটিও নেই। গাড়িটি শান্তনু নিয়ে বেরিয়ে গেছে। আমি ভেতরে ছিলাম, যার জন্য আমি দেখতে পাইনি। তো যাই হোক, হেঁটেই বেরিয়েছি একটা টোটোর খোঁজে। তো সারা রাস্তা টোটো আর পেলাম না, রিমিকে ফোন করে ডেকে নিয়েছি, মাঝ রাস্তা থেকে ও পিক আপ করে নেবে। এই দেখুন, ও তুলেও নিয়েছে আমাকে। এবার আমরা যাচ্ছি স্মার্ট বাজারে। আপনারা তো জানেনই আমি স্মার্ট বাজারেই সমস্ত বাজার করি। তো আজ কিন্তু শুধুমাত্র গণেশ চতুর্থীর বাজারই করব না, আমার মাসের বাজারটাও প্রায় ফুরিয়ে এসেছে। তো সেই জন্য আজকে মাসের বাজারটাও একেবারেই তুলে নেব। চলুন ভেতরে যাই। এখানে সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে, মানে নিচে গ্রসারি আইটেমগুলো থাকতো, তো গ্রসারি আইটেমগুলো বোধহয় ওপরে চলে গেছে। নিচে দেখছি সমস্ত গার্মেন্টস। তো আমি আবার এখানে একটুখানি নাইটি দেখে দাঁড়িয়ে পড়লাম। এই কাফতান নাইটিটা বেশ ভালো লাগছে। দামটা দেখি কীরকম আছে। 499 টাকা। দামটা একটু তুলনামূলক বেশি। কটনের নাইটি তো মনে হচ্ছে রঙটা চলবে, তবে এই জাম রঙের নাইটিটা কিন্তু খুব সুন্দর, দামের তুলনায়ও খুব সুন্দর। কিন্তু আজকে তো আমি এগুলো কিনতে আসিনি, আমি আজকে গ্রসারির বাজার করতে এসেছি, তাই আমি ওপরে চললাম। কারণ এমনিতেই 9টা বেজে গেছে, এরপরে দোকান ঝটপট বন্ধ হয়ে যাবে। চলে এসেছি গ্রসারির জায়গায়, দেখি ঝটপট করে কি কি তুলে নেওয়া যায়। প্রথমে গণেশ চতুর্থীর বাজারটাই করব। রিমিকে বললাম, রিমি আরেকটা কার্ট নিয়ে আয়। আমি একটা কার্ট নিয়েছি, রিমিকে বললাম আরেকটা কার্ট নিয়ে আসতে, তাহলে দুটোই একসাথে তুলে নেওয়া যাবে। একটা মিল্ক মেড নিলাম পায়েস করার জন্য, ঠাকুরকে আমি একটু পায়েস দিই। কিছু সবজিপাতিও তুলে নিলাম। চলুন বাড়ি যাই। আপনাদের আর দেখানো হলো না পুরো বাজারটা, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো শুরু হয়ে গিয়েছিল, আমি আর ক্যামেরা করতে পারিনি। ওখান থেকে কন্টিনিউয়াসলি অ্যানাউন্সমেন্ট করছিল যে আপনারা যারা ভেতরে আসেন তারা বাইরে চলে আসুন, বিলিং কাউন্টার বন্ধ হয়ে যাবে। তো যার জন্য আপনাদের আর পুরো বাজার করাটা দেখানো হলো না। এই দেখুন, বাড়িতে এসে আমি আমার মাসের বাজারটা পুরোটাই টেবিলের উপর সাজিয়ে নিয়েছি। আজ কী কী নিয়েছি একটুখানি দেখিয়ে দিই আপনাদের। আজকে নিয়েছি একটা বড় আটার প্যাকেট, 5 কেজি মতো আটা তুলি আমি মাসে, তো যদি লাগে তারপরে আবার নিয়ে আসি। ম্যাগির প্যাকেট নিয়েছি 2টো, ময়দা নিয়েছি, কিছু প্রতিদিনের মশলাগুলো নিয়েছি, পাঁপড় নিয়েছি, স্ন্যাক্সের জন্য ব্রেড নিয়েছি, বাসন মাজার সাবান, তেলের জার তুলে নিয়েছি, চিনি নিয়েছি, চা পাতা নিয়েছি, ছোটোখাটো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোও নিয়ে নিয়েছি। এই দেখুন আমার গণেশ ঠাকুরকে দেখুন, কাল প্রায় রাত্রি 1টা অবধি জানেন সাজিয়েছি এটা। এখন বাজছে সকাল 6টা, আমি প্রায় ভোর 5টা নাগাদ উঠেছি। উঠে স্নান টান করে ঘরের সামনেটা পরিষ্কার করে আমি ভোগ চাপিয়ে দিয়েছি, কারণ 8টার সময় পুজো বসবে। 8টার সময় ঠাকুরমশাই চলে এলে না, তখন আর তাড়াতাড়ি করে জোগাড়টা হবে না। ঠাকুরের ভোগের জন্য আমি এই ইন্ডাকশানটা রাখি, প্রত্যেক বছরই এই ইন্ডাকশানটা বার করে আমার ঠাকুরের ভোগটা রান্না হয়। যেহেতু আমার দীক্ষা নেই, সেহেতু অন্নভোগটা দেওয়ার সাহস করতে পারি না, জানি না অন্নভোগ দেওয়া যায় কি না। তো আজ আমি ভোগে দেবো একটুখানি সুজি, পায়েস, আলুর দম আর লুচি। আর বাইরের কেনা তো মিষ্টি থাকছেই, মানে গণেশের প্রিয় লাড্ডু আর মোদক তো থাকছেই। চলুন সুজিটা চাপিয়ে দিয়েছি। জানেন তো, পরের বার একটা উঁচু টেবিল বানাতে হবে যেখানে এই রান্নার ব্যবস্থাটা করা যাবে। আসলে নিচে বসে বসে রান্না করতে না ভীষণ কষ্ট হয়। যখন রান্নাটা করি তখন কিছু বুঝতে পারি না, কিন্তু তারপরেই জানেন তো আর উঠে দাঁড়াতে পারি না। পায়ে এমনভাবে টান লেগে যায়, ক্র্যাম্প হয়ে যায়, যে পাটা নিয়ে আর সোজাভাবে দাঁড়াতে পারি না। তো সেই জন্য একটু কষ্ট হয়। যাই হোক, বেশি কিছু তো রান্না নেই, অল্প কিছু রান্না আছে, তো সেই কটা বসে বসে করে নিই। তারপরে সারাদিন তো মোটামুটি রেস্টই পাবো, কারণ আজকে রান্নার লোকও রাখা হয়েছে, যারা বাড়িতে আসবেন তাদের জল খাবার, দুপুরের খাবার সবটাই রান্নার লোক রান্না করছেন।
এই দেখুন পুচুম আমার ননদের মেয়ে, আপনারা আগের ব্লগে হয়তো বা দেখেছেন। আমার ননদের মেয়ে আমাকে হেল্প করতে, ও স্নান করে রেডি হয়ে গেছে। ওকে তাড়াতাড়ি বললাম ঝট করে তুই আলুগুলো ছাড়া, তা করতে আমার গ্যাসটা ফাঁকা হয়ে গেলে আমি আলুর দমটা চাপিয়ে দেব। আর আমার নিজের হাতগুলো দেখে আমার এত আনন্দ হচ্ছে এখন, মানে সারা বছর গয়নাগাটি কিছুই পরা হয় না, খালি হাতেই প্রায় থাকি বলতে গেলে চলে। আর এই শাখা পলা বালা এইসব পরার পর, হাতে নেল পলিশ পরার পর হাতটা এত সুন্দর লাগছে, নিজেরই মনটা খুশিতে ভরে যাচ্ছে। চলুন, সুজিটাও হয়ে গেছে, এবার নামিয়ে ফেলে ঝটপট করে আরেকটা জিনিস বসিয়ে ফেলি, কারণ এমনিতেও আমার রেডি হওয়া হয়নি। একখানা নাইটি পরে আমি এই ভোগগুলো রান্না করছি, এরপর শাড়ি পরতে যেতে হবে ভোগগুলো রান্না হয়ে গেলে। দেখি তার মধ্যে যদি আমার রাঙাতিথি ঢুকে যায়, রাঙাতিথি মানে আমার পিসির কথা বলছি, রাঙা পিসির কথা, তো রাঙাতিথি যদি ঢুকে যায়, রাঙাতিথির হাতে দায়িত্বটা দিয়ে আমি তখন রেডি হতে যেতে পারবো। চলুন ময়দাটা মেখে নিই ঝট করে। অল্প করে কাজু কিশমিশ ওপরে ছড়িয়ে দিলাম সুজিটা, যখন রান্না করলাম তখন দেওয়া হয়নি, তাড়াহুড়োর মাথায় ভুলে গেছিলাম, তাই ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার লুচির ময়দাটা মেখে ফেলি। আর জানেন তো তার মধ্যে আরেকটি কাণ্ড হয়েছে, পুচুমকে বলেছিলাম আলু ছাড়াতে, তো একটা নতুন কুকার কিনে রেখেছিলাম, সেই প্রেস্টিজের অ্যাপেল কুকার। সেই কুকারটা কিছুতেই জানেন লাগাতে পারলাম না। আমি যে আলুটা সেদ্ধ করব কোনোভাবেই কুকারটা লাগানো গেল না, তাই বাধ্য হয়ে আলুর দমের প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। লুচি পায়েস আর সুজি দিয়েই কাজ চালাতে হবে। ঠাকুর চায়নি আলুর দম খেতে, সেই জন্যই হয়তো আলুর দমটা হলো না। চলুন ঝট করে লুচির ময়দাটা মেখে ফেলি। মনটা খুব খারাপ হয়ে গেল জানেন, ভেবেছিলাম ভোগে একটু আলুর দম দেবো, সেটা আর করা হলো না। যাই হোক, যে কটা হয়েছে সে কটাই একটু তাড়াতাড়ি করে ফেলি। এই দেখুন দিদিও আলপনা দিতে শুরু করে দিয়েছে। আমি দিদিকে বললাম দিদি একটু ঝট করে আলপনাটা দিয়ে দাও। আর রাঙাতিথিও খুব সুন্দরভাবে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। দিদি নিচেও আলপনাগুলো দিয়ে দিয়েছে, আর ঠাকুরের আসনটা বাকি ছিল, তাই ঠাকুরের আসনের সামনে আলপনা দিচ্ছে। এটি হচ্ছে আমার একমাত্র ননদ। আর এই পুজোর জোগাড়ের দায়িত্বটা জানেন তো প্রত্যেক বছরই আমি রাঙাতিথিকেই দিয়ে থাকি। মানে রাঙাতিথি এত সুন্দরভাবে পুজোর জোগাড়টা করে দেয় যে আমাকে আর ওইদিকে কোনোভাবে মাথা ঘামাতে হয় না। কিন্তু গত বছর আমার দাদু অসুস্থ থাকার জন্য সবাই মালদায় ছিল, তাই গত বছর আর রাঙাতিথির জোগাড়টা করা হয়নি, গত বছর আমিই জোগাড় করেছিলাম। কিন্তু গত বছর মা এসেছিল, যার জন্য ভোগের রান্নাটা মাই করেছিল, তো সেক্ষেত্রেও অসুবিধা হয়নি, আমি পুজোর জোগাড়টা করেছিলাম, মা রান্নাটা করে দিয়েছিল। কিন্তু রাঙাতিথি থাকলে পুজোর দায়িত্বটা পুরোটাই রাঙাতিথি পুজোর জোগাড়ের দায়িত্বটা নিয়ে নেয়। আর সবাই মিলে যদি হাতে করে না লেগে দেওয়া হয় তাহলে জানেন তো কাজটা খুব চাপের হয়ে যায়। পুজো মানে তো বলুন আনন্দ, সবাই মিলে একসাথে থাকা, হাসি ঠাট্টা মজা গল্প, তো সেই জায়গাটা সবাই মিলে একসাথে বসে কাজ করলে যেন আরও বেশি আনন্দের হয়। আর একা করতে গেলে সেটা একটু ঝক্কির হয়ে যায়। চলুন মোটামুটি প্রায় জোগাড়ও কমপ্লিট হয়ে গেছে, এদিকে আলপনাও দেওয়া দিদির প্রায় কমপ্লিট। দেখতে দেখতে আমারও ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এবার লুচিগুলো ঝটপট করে কটা তুলে নিই, ঠাকুরের মতো তুলে নিই, তারপরে আবার ভোগে দেওয়ার মতো পরে আমি ভেজে নেব, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে জানেন, কত ভোরে উঠেছি তাতেও কোনোভাবে কাজ সারতে পারলাম না। যাই হোক, যে কটা হয় চলুন সে কটাই আগে রেডি করে নিই। এই দেখুন দেখতে পাচ্ছেন, এই লাল কুকারটার কথা বলছিলাম, যেটা কোনোভাবেই লাগানো সম্ভব হলো না। তবুও পুচুম এখনও আলু ছাড়িয়ে যাচ্ছে, ওকে বারণ করলাম লাগাতে পারছি না, ও বলল যদি কেউ লাগিয়ে দিতে পারে, সেই জন্য ও এখনও চেষ্টা করে যাচ্ছে। এদিকে আমি ঝটপট করে কটা লুচি ঠাকুরের জন্য তুলে নিই, দিয়ে পায়েসটা করেই আমি রেডি হতে চলে যাব।
লুচিগুলো ঠিকঠাক মতো ফুলছে না, মনে হচ্ছে তেলটা গরম হয়নি, বুঝলেন, এখনো অবধি। এই গণেশ পুজোটা কী করে আমি বাড়িতে শুরু করলাম সেটা নিয়ে একটা গল্প বলি। আসলে 2019 সালে ঠিক করোনার আগের বছর হঠাৎ করে আমার মনটা খুব টানতে থাকে যে বাড়িতে গণেশ পুজো করব। আর এই গণেশের সাথে সম্পর্কটা হচ্ছে রায়ান জন্মের পর থেকে। রায়ান জন্মানোর পর আমার ননদ ওকে একটা গণেশের পুতুল দেয়, তো সেই থেকে ও ওই গণেশকে বন্ধু হিসেবে মানে এবং গণেশকে নিয়ে শোয়। এখনও অবধি বিশ্বাস করবেন না, আমার ছেলের 13 বছর বয়স হলো, সেই জন্ম থেকে এখনও অবধি সেই গণেশের পুতুলটা নিয়েই ও কিন্তু ঘুমোয়। তো সেই থেকে একটা মনের টান তৈরি হয়েছিল গণেশ ঠাকুরের প্রতি। তো তারপরে 2019 সালে হঠাৎ করে মনে হয় যে গণেশ চতুর্থীর পুজো করব। আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না, হঠাৎই মনে টান আসে যে গণেশ চতুর্থীর পুজো করব। তো সেই থেকেই গণেশ চতুর্থীর পুজো শুরু। এই বছর আমার গণেশ চতুর্থীর 5 বছর পুজো কমপ্লিট হলো। এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে, আমি, শান্তনু, রায়ান তিনজনেই পুজোতে বসে পড়েছি। মধ্যেখানে একবার চট করে গিয়ে আমি কাপড়টা বদলে এসেছি, শাড়িটা সুন্দর করে পরে এসেছি। যতই হোক বলুন, এই অনুষ্ঠানগুলোতেই শাড়িটা পরা হয়, আর তো সেভাবে শাড়ি পরার সময়ও পায় না, সুযোগও পায় না, তাই একটা দিনও যেন মিস করতে ইচ্ছে করে না। আর শান্তনুও বেরিয়ে যাবে, ও দোকানে চলে যাবে, যে বোঝেনি তো ওষুধের দোকান মানে একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব থেকেই যায়, হঠাৎ করে বন্ধ করা যায় না। তো সেক্ষেত্রে ওকে বেরিয়ে যেতে হবে, তাই জন্য একবার প্রথমেই ঠাকুরের কাছে বসে তারপরে ও বেরিয়ে যাবে। চলুন, পুজোও শুরু হয়ে গিয়েছে। আরতিও শেষ হয়ে গিয়েছে, আমি সকলকে আরতির প্রদীপের শিখা দিচ্ছি। তার সাথে সাথে ভগবানের কাছে একটাই প্রার্থনা, যে অন্যায় অরাজকতার শিকার একটা মেয়ে হয়েছে সে যেন সুবিচার পায়, তার বাবা মা যেন সুবিচার পায়, চারিদিকে যে অন্যায় অরাজকতা চলছে তার যেন বিনাশ হয়, সেই প্রার্থনাই আমাদের সকলের। সকলকে ভালো রেখো ঠাকুর, সকলের মঙ্গল করো ঠাকুর, এই একটাই প্রার্থনা এবার গণেশের কাছে। হৃদি সরন্তি সাধব সিদ্ধিং সর্বে সর্ব কার্যেষু মাধবম নম অয়মারম্ভ শুভায় ভবতু নম শিহরি নম শিহরি নম শিহরি। নম एकदन्तं महाकाय लंबोदर गजानन विघ्ननाश करो देव हिरण्यं प्रणमहं सर्वविघ्न विनाशाय सर्वकल्याण हेतवे पार्वती प्रियपुत्राय सिद्धिदाता गान गणेशाय नमः। এই দেখুন, আমরা সব পুষ্পাঞ্জলি দিয়ে ফেলেছি, রায়ানকে ডাকতে ভুলে গেছি। আর রায়ান তো ঘরে ঢুকে বসেছিল, এখানে প্রচণ্ড গরমও থাকতে পারছে না, তাই ও ঘরের ভেতরে এসি চালিয়ে বসেছিল। আর আমরা সবাই ভুলেই গেছি ওর কথা, না ডেকেই পুষ্পাঞ্জলি দিয়ে ফেলেছি, তাই আবার ওকে ডেকে আবার পুষ্পাঞ্জলিটা দেওয়ানো হলো। চলুন, যজ্ঞও শুরু হয়ে গেছে, আর ওদিকে যজ্ঞ হতে হতে আমি এদিকে একটু ভোগের লুচি ভেজে নিচ্ছি, কারণ ঠাকুরের কাছে তো লুচি দেওয়া হয়ে গেছে, কিন্তু এতগুলো মানুষকে সবাইকে তো প্রসাদ দিতে হবে, তাই যেটুকু বেঁচেছিল সেই লুচিটুকু আমি আবার ভেজে নিলাম। কি সুন্দর যজ্ঞের আগুনটা উঠেছে দেখুন, খুব ভালো লাগছে দেখতে। আসলে যজ্ঞ করলে মনে হয় ঘর বাড়ি সমস্তটা যেন একদম শুদ্ধ হয়ে যায়। এই যে ধুনোর গন্ধ, এই যে চন্দনের গন্ধ, ঘিয়ের গন্ধ, এটাতে না গোটা ঘরটা সুন্দরভাবে এত ফ্রেশনেস আসে ঘরে যে মনটাই ভালো হয়ে যায়। যজ্ঞ হয়ে গেছে, ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছেন।
আর রায়নের জানেন তো সেই ছোট থেকে কোনো দিন ও কোনো কিছুর ফোঁটা নেবে না। ভাই ফোঁটাতেও সেই একই কাণ্ড জানেন তো, অনেক সাধ্য সাধনা করে একটা ফোঁটা দেওয়া যায়। যাই হোক, আমাদের পুজো হয়ে গেল, আর এরপরে জানেন তো একটাও ক্যামেরা করতে পারিনি, একদমই এত ব্যস্ত হয়ে পড়েছিলাম ক্যামেরা আর ধরতেই পারিনি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি এখানেই শেষ করছি।